সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। আজকে হোক কালকে হোক ডক্টর ইউনূস তোমার বিচারও হবে। তুমি সব চোর বাটপান নিয়ে এনজিওগ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না। এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে। ওই দিনের কথা ভুলে যাও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। তুমি নিজে বাপ সব কটা চোর নিয়ে বসে আছো, সে দেশের মানুষ ঠিক হবে কেমনে? মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাশ, কে কোত্থেকে খাবে, কারটা খাবে, কি খাবে, কত টাকা, মানে কারোর মধ্যে শান্তি নেই। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায়, কি হয়, সবাই ধান্দা, যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা, আর যা পায় সব করে। সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে, বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে। কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না, বাট অনেক বছর থাকতে হবে, যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে। হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে। আমাদের তো টার্গেট তো ইয়ে না, আওয়ামী লীগ না। আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে, সমস্যা কি? এ ধরনের সব শেষ ঘটনার ভেতরে এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল, আপনার কু হইলে সমস্যা, কু হয়ে সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে। বাচ্চারা তোরা সব কয়টা টাকা করছিস, পাচার করছিস। এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে। প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো আসলে এই মানে 2 দিন যদি প্লেনে না উঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতো, মনে হয় ভালো লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য, জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনোদিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো। কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক এখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তার মাথায় পিস্তল ধরা হইলো, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল, সেই লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। ওটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই। মাঝে মধ্যে 2-একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাবো, যা কি করবো? এখানে যে চাঁদাবাজি করবো তোদের মতো? তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে, সে সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার এসে তারপর নির্বাচন, বাইরে যাবে। শুনলাম টাকা কামাতে। আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এত শুরু, মানুষের টাকার দরকার আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না? এই যে গত জুলাই আগস্টে, তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, 2টার একটা হবে। তো আমার তখন মানে বাংলা এডিশন উদ্বোধন হয়ে যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল, তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তখন এই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আর আরো বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আনাপছি। এখন এই যে এটা হইলো, ধরেন আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন। আচ্ছা ভাই, এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মইনুদ্দিনের টাকার অভাব আছে
যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 111-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে। সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফিরে এসে চেয়ারটা পাবো কিনা, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওই যে খোদা বক্স, এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সের মধ্যে পুলিশের ঢুকায় আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়টায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাই দোষ দিয়ে লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে, আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আব্দুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। বিডিআর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি না আপনারা কোনোদিন এটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআর অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি, হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হই না। কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনো আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ টোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিডিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে, এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনা করিনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমার বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনারা কি জানেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের, আমি নাম ধরে বলতে পারি, কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে, ওই নমিনেশন দিতে হবে, তার আসন ছেড়ে দিতে হবে, এরকম এই পর্যন্ত আমি 7 জনের তালিকা পেয়েছি। আরো হয়তো বা তাদের 3-4 জন 5 জনকে হয়তো দিবে, সব মিলে সর্বোচ্চ 15 জন হইতে পারে, তাদেরকে দিবে। আপনাদের কথা চিন্তা হবে, তারা এমপি হবে, এমপি হয়ে পরের 5 বছরে তারপরে আরো কিছুদিন খাবে। এই হচ্ছে তাদের এই মানে উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয়, নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না, আমরা কিছু না, আপনারা করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে, যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আপনারা করেন, কথা বলেন, প্রতিবাদ করেন। একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে না। সেখানে যদি তারা গুলি করবে, গুলি করুক। আপনারা তো গুলি খান, মানে আমি আমার কথা বললাম, আমার বলতে যে তুই বিদেশে বসে তারপরে করিস, এগুলো আমার বলতে পারে বলে নিবে। আমার এত সাহস নাই, গুলির সামনে দাঁড়াইতে পারবো না। আমি ভাই খুব নিরীহ টাইপের লোক, আমার সাহস নাই। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে, দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায়, আওয়ামী লীগ বলার সুযোগ পায়, দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। সমস্যা নাই তো আমাদের। আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে, যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা, খারাপ মানুষের ভেতরে হতাশা, সবার ভেতরে একটা হতাশা, অনিশ্চয়তা কাজ করে। আমার ভেতরে সেটা কাজ করছে। দেশটা এরকম হওয়ার কথা ছিল না। যাই হোক, ভিডিওটি বানাইতে ভাই ভালো লাগে না। আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার, এই দেশে অনেক মানুষ আছে, নেতৃত্ব দেওয়ার মানুষও আছে, আন্দোলন করার মানুষও আছে, বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে। আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়, জীবন দিয়ে দিব এই দেশের জন্য।
তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে, তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক, দেশে যাস না কেন? বললাম চান্দাবাজ, সারাদিন চান্দাবাজি করে। আমরা দেশে গিয়েছি, তোরা দেশে যাসনি, তুই চান্দা আনতে দেশে গেছিস, আমার তো চান্দা আনতে দেশে যাবো না, তো আমি দেশে যাওয়ার দরকার, আমার যেটা করার দরকার, দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি, এই জন্য দেশে যাইনি। সো বিএনপির ভাইরা আবার কেউ কেউ মানে একজনের নিয়ে আপনি কথা বলবেন, কারণ আমরা তো আর আপনি বলতে পারেন না যে তুই চান্দা নিছিস ওখান থেকে, তুই এটা তো বলতে পারেন না। আমার কি বলে, তুই দেশে আসিস না কেন, তুই এত দেশপ্রেমিক, দেশে আসিস না কেন? বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি, একটু হিসাব করে কথাবার্তা বলেন। 2 দিনের মধ্যে এত চোখে পল্টে নিয়ে আপনাদের সব নেতা টেতারা আছে না, তারা কিন্তু খুব ভালো আছে, তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন, আপনারা এই কয়দিন পরে মার খাবেন, পেটুনি খাবেন, যদি নাকি দেশের কোনো উল্টা পাল্টা কিছু হয়, আল্লাহ না করুক। এত কিছু হয়ে যায় নাই রাতারাতি। আমরা গত 15 বছর পরীক্ষা দিয়ে আসছি। আজকে ইলিয়াস 21 টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারতো, তো ইলিয়াস এই টিভি থেকে বের হয়েছে কেন, বাংলাদেশ থেকে বের হতে হয়েছে কেন? যেদিন আপনাদের বিএনপির লোকজন 14 জানুয়ারি কথা বলতে পারে না, ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল, এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে। এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে, ইলিয়াস সারা জীবন থাকবেও না। এটা আজকে বলে রাখলাম, আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই, এটা মনে রাখেন। সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় এগুলো কথাবার্তা বলেন, বলার সময় একটু হুশ করে কথা বলবেন। আমরা পরীক্ষা দিয়ে আসছি, বহুত বড় পরীক্ষা দিয়ে আসছে, আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন। আর সাহস কারে বলে? সাহস ওই 5 জনের নির্বাচন দেখেন, ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন, আর্কাইভে যায়েন। আপনারা তো ইউটিউব দেখেন, ইউটিউবের যুগের আগের সাংবাদিক আমরা ছিলাম, ওই আমি কি সাংবাদিকতা করতাম 21 চোখের আগেও বহুত আর্কাইভে আছে, ওগুলি দেখে আসেন। ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন। এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে, আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার কাটা ধাক্কায় টাকায় সরাই দিছে, আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি, কোনোদিন চুপ হয়ে যায়নি। একটা দুইটা না, বহু কিছু করে ফেস করে থাকতে হয়েছে। এখানে জঙ্গি বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে। অতএব পরীক্ষা নিতে আসেন না, পরীক্ষায় বহু আগে পাশ করে আসছে, ওই পরীক্ষা নতুন করে নিতে গেলে হবে না। নিজেরা ঠিক হন, দেশটারে ঠিক হইতে দেন ভাই, খাইতে পারবেন, কয়দিন পরে খাইয়েন, কোনো সমস্যা নেই। সামনে আরো অনেক বিপদ, এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে, দিয়ে এটা করতে পারবেন না। একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা আগে 24 আপনার কি বলে জিওসি, তো ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না আছে কিভাবে ওই শাখায়, এখনো পর্যন্ত ডিজিএফআই লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে, আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয়। ওই লোকটা দেশপ্রেমিক, এই 24 আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতর উনি প্রথম কথা বলেছেন যে না, আমরা এটা করা যাবে না। তো এই টাইপের লোকজন কিছু আছে, এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক, দেশটা ভালো থাকুক। এই ডিজিএফআই যেই নাটক আগুনের নাটক যা যা আছে, এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া, দেশকে অস্থিতিশীল করে তোলা, নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবে, এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে। আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই, আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ, আপনি প্রবাসে যারা থাকে, এই যে মিডিল ইস্টের মানুষগুলো, তাদের টাকায় এই দেশ চলে, বুঝলেন তো? যায় মানুষগুলোর কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে? একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা যে ধরনের হ্যাচেল হইতে হয় না, টিকিট সেই টাকা দিয়ে যায় না, যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায়। মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা, সেই সিন্ডিকেটের সব কটাকে আসিফ নজরুল করে দিয়েছে, আবার নতুন সিন্ডিকেট, সেই আগের মতো সেই একই টাকা খরচ হচ্ছে। কার কি উপকার হয়েছে? পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয়নি, যা যেমন ছিল তেমনই চলছে। এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না। অতএব যারা মনে করেন অস্থিতিশীল, আপনারা যারা কিনা এই এদেরকে বসিয়ে রেখেছেন, তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায়।